দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে আওয়ামী লীগ সরকার। বিজয় সমাবেশে শেখ হাসিনা বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ফেরানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় ৮ জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতারা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি মাকসুম আলম খান। ভোটের মাঠে মানুষ যে আস্থা রেখেছে আওয়ামী লীগের উপর, জীবন দিয়ে হলেও সেই মর্যাদা রক্ষা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ঐক্যবদ্ধভাবে যে কোনো বিজয় সম্ভব। 30 ডিসেম্বরের নির্বাচন তারই প্রমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ সবার জন্য কাজ করবে। বিজয় রক্ষা করা আরো কঠিন মনে করিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে নৌকা মার্কা। জনগণের নিরঙ্কুশ সমর্থনে দেশ শাসনের ভার এসেছে আওয়ামী লীগের কাঁধে। এই বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস সেই বিজয় উদযাপনের। বেলা ৩টার কিছু পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশের মঞ্চে গানে গানে বরণ করে নেওয়া হয়। বিজয় সমাবেশে লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে উদযাপনের মঞ্চে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। ভোটের মাঠে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক এই জয় আলোর পথে যাত্রার জন্য। প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে। কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। 30 ডিসেম্বরের নির্বাচনের রায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার রায় দিয়েছে জনগণ তাদের ভোটের মধ্য দিয়ে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তিনি বললেন, সন্ত্রাস মাদকের ঠাঁই হবে না বাংলাদেশে। যে রায় জনগণ দিয়েছে, এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। এটা আমাদের মনে রাখতে হবে। গেল ভোটে সমর্থন জানিয়ে মানুষ যে ভালোবাসা আর আস্থা রেখেছে নৌকা মার্কায়, জীবনের বিনিময়ে হলেও সেই আস্থার মর্যাদা দেবেন বলে অঙ্গীকার করেন শেখ হাসিনা। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, মাদকাসক্তদের স্থান হবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে উঠবে। ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়া আমার নেই। আমি উৎসর্গ করেছি স্বজন হারাবার বেদনা নিয়েও যে এই দেশকে গড়ে তুলব। আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্র, শিক্ষক, তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি, আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য। 2020 সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা সহ সমৃদ্ধির পথের এই যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বৈরিতা পেছনে ফেলে আবারও 5 বছরের জন্য মহা বিজয় নিয়ে দেশের শাসনভারের দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের এই বিজয় সমাবেশে বঙ্গবন্ধু কন্যা বললেন, নিরঙ্কুশ বিজয়ের এই প্রতিদান দেয়া হবে দেশকে সমৃদ্ধ করে, দেশকে এগিয়ে নেওয়া হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। সমৃদ্ধির এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামীতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাইলেন 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
উৎসবে আর আনন্দে নির্বাচনের নিরঙ্কুশ বিজয় উদযাপন করলেন আওয়ামী লীগের সর্বস্তরের কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা বজায় রেখে এক সমৃদ্ধ দেশ গড়ার ব্রত ছিল তাদের চোখে মুখে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে উদযাপন করতে শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে। আমাদের নেত্রী নিষেধ ছিল আমরা যেন বিজয় উৎসব না করি, কিন্তু এখন এই মহাসমাবেশে আসছি আমরা বিজয় উৎসব পালন করতে। উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলবো, এ দেশ কিভাবে আগাবে, বাংলাদেশের উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত থাকবে। আমরা বিজয় উল্লাস করতে করতে এসেছি এবং যাওয়ার সময় আমরা বিজয় উল্লাস করতে করতে যাব। নির্ধারিত সময়ের আগে ঐতিহাসিক উদ্যান পূর্ণ হয়ে যায় কানায় কানায়। মূল আনুষ্ঠানিকতার আগে সমাবেশ মাতান আগত শিল্পীরা। নেচে গিয়ে বিজয়ের আনন্দে ভাসে পুরো ময়দান। খুবই এক্সাইটেড যে কখন আমাদের নেত্রী আসবে। অনেক বেশি আনন্দ পাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার জীবনের প্রথম কোনো অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রীকে দেখব। আওয়ামী লীগের সমাবেশে ছিল তারকাদের ভিড়। তাদের কণ্ঠে ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত আর অসাম্প্রদায়িক এক বাংলাদেশের কথা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। জনগণ আসলে কখনোই চায় না যে বাংলাদেশ পিছিয়ে যাক। বাংলাদেশের যারা সাধারণ জনগণ তারা স্বাধীনতার পক্ষে এবার ভোট দিয়েছে। আমরা যে বিজয়টা অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী। বিজয় সমাবেশে বক্তব্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচনের পর প্রথমে সমাবেশে আওয়ামী লীগ নেতাদের কথা এটাই স্পষ্ট, শুধু সরকারে নয়, সংগঠন হিসেবে এককভাবে আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি ঐক্যবদ্ধ দেখতে চায় তারা। তাই বড় বিজয়ে সাংগঠনিক তৎপরতায় যাতে ঢিলেমি না আসে সে ব্যাপারে সতর্ক বার্তা পেলেন নৌকা মার্কার কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। ৩০শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে। আইন শৃঙ্খলা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ। অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির ২ সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে, এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়,
তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়। কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি, আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গ সংগঠনগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত এক দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতলী সীমান্তে নারী শিশু সহ 31 রোহিঙ্গাকে পুশ ব্যাক করার চেষ্টা বিএসএফ এর, সতর্ক অবস্থানে বিজিবি। বিভিন্ন সময় অভিযান, ট্রাফিক সচেতনতা সপ্তাহ সহ নানা কর্মসূচির পরও সড়কে থামছে না মৃত্যুর মিছিল। আজও দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত 14 জন। এদের মধ্যে শুধুমাত্র কুমিল্লায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। 5 জেলায় আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী সহ 3 জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। এর আগে সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফয়সাল ও মানুয়ার নামে 2 জনের মৃত্যু হয়। এদিকে ময়নামতির সেনানিবাস এলাকায় লেগুনার চাপায় এক পথচারী নিহত এবং চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন। দাউদকান্দি গৌরীপুরে 3 জন, এলেটগঞ্জে 2 জন, এছাড়া চান্দিনার কোরপাইতে মনে হয় সম্ভবত আরও 3 জন, মোট 8 জন। এখানে অনেক ক্ষেত্রেই অসতর্কতা ও অসাবধানতা এবং অসচেতনতাই আমি দায়ী বলে মনে করি। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের সহকারী ও চালক 2 জন মারা যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর এলাকায় নীরব নামে এক শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু নীরবের। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মোড়ে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, লক্ষ্মীপুর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। এদিকে দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে দিনের বেলায় সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রপ্তানি পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে পুলিশ। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ 10টি মোড়ে অভিযান চালাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। শাখাওয়াত টুপ্পির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্ঘটনা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। বুধবার নগরীর কোতোয়ালির মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এই ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বড় যানবাহনগুলি হয় পথচারীদেরকে চাপা দেয় অথবা ছোট যানবাহনগুলিকে চাপা দেয়। এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই কাজগুলি করছি। অপরদিকে কাভার্ড ভ্যান এবং লরি চালকরা জানিয়েছেন তারা না জেনে রাস্তায় নেমেছেন। এখন বুলে ঢুকে গেছি, এখন ওনারা ধরছে, এখন চেক করে দিচ্ছি। জনসাধারণের উপকারতে যদি কঠিন পদ্ধতি প্রয়োগ করতে হয় ওদের রুলস অনুযায়ী, তাহলে কাজে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলিতে বিশেষ স্টিকার দেওয়া হয়েছে। সে সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জে ভোগ্য পণ্যবাহী ট্রাকগুলো। এর বাইরে আর অন্য কোনো ভারী যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না। আমরা পথচারীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে
নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। নগরীতে প্রায় 2 লাখের বেশি যানবাহন চলাচল করে। এর মাঝে ট্রাক এবং কাভার্ড ভ্যান রয়েছে 30,000-এর বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে এসব ট্রাক ঢাকামুখী হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে কমল দে, সময় সংবাদ। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70%ই রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়া রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরাও পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি এবং এখন পেশেন্ট অনেকটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশায় রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙতো, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। অনেকেই জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি। নিম্নমুখী নওগাঁর চালের বাজারও বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি সোনা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনি এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে। আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম।
পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজায়ে জাবেদা ঐশী, সময় সংবাদ। চালের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 17 কোটি মানুষের খাদ্য যোগান দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন বলেও জানান মন্ত্রী। বিকেলে নওগাঁর চাল কল মালিক গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমন্বয় করাটা কিন্তু বড় কঠিন, সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই সহযোগিতাই আপনাদের কাছে চাই। আমি মনে করেছিলাম যে নওগাঁর খাদ্যমন্ত্রী হচ্ছে, নওগাঁর মিল মালিকেরা আমাকে সেই আশ্বাসটাই দেবেন। আমার ব্যালেন্স রাখতে হবে, আমি 17 কোটি মানুষের পেটের অন্ন যোগানের জন্য ব্যবস্থা নেব, আবার কৃষককুলকে বাঁচাতে হবে, এদিকেও চিন্তা করতে হবে, মিলালাদেরকে বাঁচাতে হবে, এটাও চিন্তা করতে হবে। আমি একপাক্ষিকভাবে মিলেরও নয়, এক পক্ষে কৃষকেরও নয়, এক পক্ষে ভোক্তারও নয়। চালের দাম কমা নিয়ে কথা বলতে রাজশাহীর নওহাটা এলাকায় আলোচকদের সঙ্গে রয়েছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দাম আবারও কেজিতে 2 থেকে 3 টাকা করে কমতে শুরু করেছে। এ কারণে মাঝখানে দাম বাড়ায় সাধারণ মানুষের ভেতরে যে একটা অস্বস্তি এসেছিল এবং বাজারে গিয়ে তারা কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বেশি দামে চাল কিনছিল, সেই জায়গা থেকে তারা একটি স্বস্তি পেয়েছে এবং তারাও বলছেন যে সরকার যেন নিয়মিত বাজারটা মনিটর করে, তাহলে এই বাজারটা নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে চালের দাম। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য নওহাটার একটি চাতালে আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষ, মিলার, ক্রেতাকে নিয়ে উপস্থিত হয়েছে। আমরা প্রথমেই একজন চলে যাচ্ছি মিলারের কাছে। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই, জি আপনার কাছে জানতে চাচ্ছি, এই মিল মালিক হিসেবে আমরা অনেক ক্ষেত্রে শুনি যে আপনাদের উপরে নির্ভর করে চালের দামটি। আপনারা অনেক সময় স্টক করে রাখেন, যে কারণে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয় এবং চালের দামটি বেড়ে যায়। তো আবার সরকার একটি পদক্ষেপ নিয়েছে এবং আবারও চালের দাম কমে আসতে শুরু করেছে। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সময় টেলিভিশনের কর্মচারীবৃন্দকে। তারপরে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে বর্তমানে চালের বাজার 2-3 টাকা কেজিতে কমে আসছে, এটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে একটা শান্তির প্রভাব ফেলেছে। তাই আমি মনে করি যে বর্তমানে সরকার মিলারদের কাছে যদি নিয়মিতভাবে চালটা কিনে আর বিদেশ থেকে যদি চালটা আমদানি না করে, তবে আমার মনে বলে যে আমাদের দেশে চাহিদা, দেশের আমরা যেসব মিল আছে, যেমন আমি কিন্তু বর্তমানে রাজশাহী জেলা অটো হাস্কি মিল মালিক সমিতির আমি সভাপতির দায়িত্ব পালন করছি। আমি সভাপতি হিসাবে বলতে চাই যে আমার রাজশাহীতে সরকারি নিয়ম যেটা নীতিমালা, ওই নীতিমালার বাইরে আমার কোনো মেলার কোনো বেশি স্টক করে না। আমাদের একটা নিয়ম আছে, আমরা 15 দিন আমরা একটা নিয়মের মধ্যে স্টক রাখতে পারি। সেই নিয়মের মধ্যেই আমাদের রাজশাহী জেলা এবং আমাদের যে প্রশাসন আছে, ডিএসি ফুড, আরসি ফুড, থানা ফুড কন্ট্রোলার, তারা নিয়মিত মনিটরিং করে যে আমরা মজুত রাখছি কিনা। আমাদের প্রত্যেকটা ব্যাপারেই তারা কিন্তু সর্বক্ষণিক তারাও সহযোগিতা করে, আমরাও কিন্তু মিলার হিসেবে আমরাও কিন্তু তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি হচ্ছে একজন চাউলের ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবসায়ীদের উপরে কিন্তু একটা চাপ দেখতে পারি এবং তাদেরকে কিন্তু দোষারোপটা আমরা বেশি দেখি। আমরা শুনি যে আপনারা চাউলগুলো মজুত করে রাখেন, বাজারে একটি সংকট তৈরি করেন, যে কারণে বাজারে একটি সংকট তৈরি হয় এবং চালের দাম বেড়ে যায়। তো আপনারা এই বিষয়ে কি বলছেন, আপনাদের মন্তব্যটা কি? সালামু আলাইকুম। আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কিভাবে যে আমরা 10 মণ একটা চাউল কিনলাম, আমরা তো 20 মণ 100 মণ চাউল কিনতে পারি না। অল্প একটু চাউল আমরা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যে চাউলগুলো স্টক করি, তাতে আমাদের বাজারের কোনো সমস্যা হয় না। এখন যদি বড় ব্যবসায়িকরা এই চাউলগুলো যদি মজুত না করে, সেক্ষেত্রে আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবেই আমরা অল্প ছোট পরিসরে কিন্তু তাদেরকে কম দামে মালগুলো দিতে পারি। কিন্তু আমরা এখানে দাম বাড়ানো বা কমানো আমাদের এখানে কোনো ইফেক্ট পড়ে না, কারণ বড় ব্যবসায়িকরা মালটা মজুত করে রাখে, সেক্ষেত্রে আমরা কিনতে যে বেশি দাম দিয়ে কিনতে হয়, আর সেজন্য আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়।
এখন তো চাউলের দাম কমে এসেছে, সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়ীদের কেমন সুবিধা হচ্ছে? না, যদি চাউলের দাম এখন সে কমে এসেছে সেক্ষেত্রে আমাদেরকে মানে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে খুব ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য বোধে তারা কিনছে। যদি আবার দামটা বেড়ে যায় তাহলে কিন্তু আবার তাদের মনে একটা সমস্যার সৃষ্টি হয়। আপনি তো ক্রেতা, মাঝখানে চাউলের দাম বেড়ে গেছিল, তখন আপনারা বলছিলেন যে আপনাদের কিনতে সমস্যা হচ্ছে, নাভিশ্বাস উঠছে। এখন আবার 2-3 টাকা করে কেজিতে কমে গেছে, এখন বাজারে গিয়ে কেমন প্রভাব পড়ছে? যখন বিসমিল্লাহির রহমানির রহিম, যখন দামটা হলো যে হঠাৎভাবে বেড়ে গেল, তখন জনসাধারণের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল। এখন কমে যাওয়াতে কি সুবিধা? এখন কমে যাওয়াতে সুবিধা হয়েছে, মানুষের সহজে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। হ্যাঁ, আমাদের যেহেতু বাংলাদেশ হলো আমাদের কৃষি নির্ভরশীল দেশ, এবং এই দেশে অনেক ধান উৎপাদন হওয়ার পরে যখন হলো দামটা বেড়ে যায় তখন একটা টেনশনের মধ্যে মানুষ পড়ে যায়, কিন্তু দামটা কমাতে এখন সকলেই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং মানে আনন্দ উল্লাস করছে আর কি। আমি নিজেও মানে স্বচ্ছন্দ বোধ করছি, কারণ হলো যে আমি নিজেও চাউল কিনে খাই আর কি। হ্যাঁ, ধন্যবাদ। রিচার্ড, আপনি শুনছিলেন যে আসলে এখন কেজি প্রতি 2-3 টাকা করে চাউলের দাম কমে যাওয়ায় ক্রেতাদের ভিতরে একটু স্বস্তি ফিরে এসেছে, এবং তারা বলছেন যে সরকার যাতে এই বাজারটি নিয়ন্ত্রণ করেন এবং প্রতিনিয়ত যদি মনিটর করে তাহলে হয়তো চাউলের যে দাম সেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। তো রিচার্ড, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে এখন পর্যন্ত চাউলের দাম নিয়ে সর্বশেষ। চালের দাম কমা নিয়ে আলোচনা করতে আলোচকদের সঙ্গে নিয়ে রাজশাহীর নওহাটা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। ইলিশের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, আর মিঠা পানির মাছের দাম কমেছে মান ভেদে 10 থেকে 50 টাকা পর্যন্ত। তবে গেল সপ্তাহের তুলনায় কোরাল, চিংড়ি, লইট্টা সহ বিভিন্ন সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের এই ফিশারি ঘাট। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। প্রতি কেজি কোরাল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত, চিংড়ি মানভেদে 450 থেকে 600 টাকা পর্যন্ত। তবে সামুদ্রিক মাছের মধ্যে কমতির দিকে আছে ইলিশের দাম। প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় ইলিশের দাম একটু কম। ইলিশ মাছ 200 টাকা কেজি, ছোটটা বড়টা ইলিশ মাছ 275 টাকা কেজি। গলদা চিংড়ি বিক্রি করতেছি, ছোটটা মনে করেন 400, 475 এরকম, আর কিছু বড়টা বিক্রি করতেছি 500 টাকা, 520 টাকা। সামুদ্রিক মাছ মোটামুটি চাহিদা হিসেবে ভালো বিক্রি হচ্ছে মার্কেটে। শীতের মধ্যে ইলিশ মাছ একটু বেশি, আগের থেকে কমের মধ্যে 100 টাকা 200 টাকা কমে আছে এখন। তবে কমতির দিকে আছে মিঠা পানির মাছ। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে মানভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত। কাতল এবং মৃগেল 150 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকা পর্যন্ত। 40 থেকে 50-এর উপরও প্রজাতির মাছ আসে। বিশেষ করে এই সময়টায়, এই শীতের মৌসুমে যে সমুদ্রের মাছটা বেশি পরিমাণে পাওয়া যায়। এই মুহূর্তে সামুদ্রিক মাছের দাম একটু বেশি। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 20 কোটি টাকার বেশি বেচা কিনা হয়। মিঠা পানির মাছ 30 প্রজাতির এবং সামুদ্রিক মাছ 40 প্রজাতির বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। বাংলা সময়ে আরও থাকছে। ভোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। ব্রাহ্মণবাড়িয়ার কাজিয়াতুলি সীমান্ত দিয়ে নারী শিশু সহ 31 রোহিঙ্গাকে পুশব্যাক করার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্তের ওপারে শুক্রবার সন্ধ্যায় অবস্থান নেয় নারী শিশু সহ 31 রোহিঙ্গা। স্থানীয়দের দাবি, রাতে সীমান্তের ভারতীয় অংশের কাঁটাতারের বেড়া খুলে দেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় কৌশলে তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। পরে সীমান্ত পেরিয়ে শূন্য রেখায় অবস্থান নেন রোহিঙ্গারা। ইন্ডিয়ান বিএসএফ কর্তৃক গেট খুলে আমাদের বাংলাদেশে পুশব্যাক করে দিতে চাচ্ছিল। তাদেরকে বাংলাদেশে আসতে আমরা দিতে রাজি না,
আর এমনকি সুরা হইলে সরকারে যা বলে তাই করব। আমার গোপীনাথপুর ইউনিয়ন এই বর্ডার বেল্টে যেন কোনো রোহিঙ্গা না ঢুকতে পারে আমরা সকলভাবে প্রস্তুত আছি এবং বিজিবির ভাইরাও প্রস্তুত আছে। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। শূন্যরেখায় অবস্থানকারীদের বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করবে বিজিবি। জিরো লাইন থেকে ইন্ডিয়ান টেরিটরিতে কিছু লোক গতকালকে রাত্রি থেকে অবস্থান করছে, বাট যেহেতু একটা নির্দিষ্ট গ্রুপের লোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জিরো লাইন থেকে 150 গজের মধ্যে অবস্থান করছে, আমাদের স্বাভাবিক টহল এখানে আছে, কিন্তু ফোকাসটা একটু বেশি। বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে নারী শিশু সহ 31 জন। তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভোলার লালমোহনে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূ ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দগ্ধ আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তার বোনের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে গৃহকর্তা রফিক। পুলিশ জানায়, শুক্রবার রাতে ভোলার লালমোহনে নিজ ঘরে মেয়ে ও ছোট বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ অঙ্কুরা বেগম। গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে তাদের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ছোট বোন সুরমা। এ সময় দগ্ধ হন অঙ্কুরা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে খাদিজা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহত অঙ্কুরা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দুইজন আসছে, বাচ্চাটা আসলো, দেখলাম যে অলরেডি ডেড এবং তার অলমোস্ট 60-70% একেবারে বাড়ানো। আর অন্য যেটা এখনো আছে আশঙ্কাজনক অবস্থায়। নিহতের স্বজনদের অভিযোগ, সুরমার সঙ্গে তার স্বামী রফিকের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তারই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। সুরমার জামাই ঘরে ঢুকে যে চকিতে শোয়া ছিল, ওই চকির ভিতরে পেট্রোল মারা আগুন লাগাই দিছে এবং সামনের কপাট পিছের কপাট আটকে রাখছে, যে তোরা ঘর থেকে না বাড়িতে পারে। একটা ষড়যন্ত্র আছে সুরমার জামাইয়ের লগে, তারপরে খাওয়ার পোশাক দেয় না। দোষীদের আটক করে বিচারের দাবি জানান এলাকাবাসী। 3 মাস খান খোরাক দিছে, 3 মাস খান খোরাক দেয় না। এই 3 মাস না নিয়ে আমরা একটু মেম্বারেরও জানাইছি, আর থানা ওই ব্যারাক অফিসারটা দরখাস্ত করছি। এই দরখাস্ত শুনে অনেক বকাবকি করছে। যে নরপশু যে জল্লাদ করছে, আমরা এর দৃষ্টান্ত ফাঁসি চাই। কোনো নারীর উপরে যেমন অত্যাচার না হয়, এভাবে আমরা উপযুক্ত বিচার চাই আর এর ফাঁসি চাই। গত বছরের জুলাই মাসে রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হয়। 10 দিন আগে সুরমাকে রেখে স্বামী রফিক চলে যায়। পরে বড় বোন অঙ্কুরা বেগমের বাড়িতে গিয়ে ওঠেন সুরমা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। চট্টগ্রামের একে খান এলাকায় অগ্নিকাণ্ডের পর আজও একটি তুলার গোডাউনে ডাম্পিংয়ের কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল বিকেল 5টায় আরএফএল, ইউনিলিভার সহ 4টি প্রতিষ্ঠানের 8টি গোডাউনে অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 8 ঘন্টার চেষ্টায় রাত 1টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে আবারও একটি তুলার গোডাউনে ধোঁয়া দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ওই গোডাউনে ডাম্পিংয়ের কাজ শুরু করে। এদিকে গোডাউনগুলোয় আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। গতরাতেই ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের একে খান এলাকায় 4টি প্রতিষ্ঠানের 8টি গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়। তুলার ভিতরে যে তুষের মতো যে আগুনটা থাকে, সে আগুনটা এখনো রয়েছে, যার কারণে আমরা এখনো ড্যাম্পিং কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের 10টা ইউনিট ফরেস্ট্রি গাড়ি ছিল, অলরেডি 7টা ইউনিট আমরা প্রত্যাহার করে নিয়েছি। বর্তমানে 3টা ইউনিট আছে। পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই ইউনিটগুলো এখানে অবস্থান করবে। মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনার 5 দিন পরও নিখোঁজ 20 শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। শনাক্ত হয়নি দুর্ঘটনা কবলিত ট্রলারটি, তবে অভিযান অব্যাহত রয়েছে। সকালে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা। এ ঘটনায় মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বেরুল ইসলামকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত সোমবার রাতে 34 জন শ্রমিক বোঝাই করে মাটি বোঝাই ট্রলারটি মেঘনা নদীর চর ঝাপটা এলাকায় ডুবে যায়। এ সময় 14 জন সাঁতরে তীরে উঠলেও 20 জন নিখোঁজ হন।
নেত্রকোনায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করা হয়েছে। সকালে সদর উপজেলার দিঘলা চাতালকোনা বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দিঘলা চাতালকোনা বাজারের পেছনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ হাদিস মিয়ার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে কেন কে কাকে তাকে হত্যা করেছে সেটা সেই রহস্য উন্মোচন এবং প্রকৃত আসামিকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের লক্ষ্যে আমরা থানা পুলিশ কাজ করে যাচ্ছি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত বখাটে আসিফ ইকবালকে আটক করেছে পুলিশ। দুপুরে পাবনা নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার রাতে শহরের রাধানগর এলাকার একটি ছাত্রীনিবাসে ঢুকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে বখাটে আসিফ ইকবাল। গাজীপুরে বাস চাপায় স্কুল ছাত্র ওমর আলী নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ সময় তারা প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। গত বৃহস্পতিবার দুপুরে বাস চাপায় নিহত হয় স্কুল ছাত্র ওমর আলী। ছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টি করতে নাটোরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দীঘা পতিয়া MK কলেজ সচেতনতামূলক এ সেমিনার অনুষ্ঠিত হয়। অল ফর ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন দীঘাপতিয়া MK অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এতে শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেন অল ফর ওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুন্নেসা মীরা। শিশু ও নারী উন্নয়নের সচেতনতা সৃষ্টিতে সিলেটে চলছে 2 দিন ব্যাপী শিশু মেলা। সকালে নগরীর অম্বরখানা দরগা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস আয়োজিত মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে শিশুদের শিক্ষামূলক দেশীয় সামগ্রী প্রদর্শন করা হয়। ঠান্ডা বাতাস ও কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকার জনজীবন। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে পঞ্চগড়ের রাস্তাঘাট। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েন কর্মমুখী মানুষ। প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হননি অনেকে। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার জন্য বেলা বাড়ার পরেও দেখা মেলেনি সূর্যের। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটক নেই বান্দরবানে। পাহাড়ি প্রচণ্ড শীতের কারণে পর্যটকরা বান্দরবানে কম আসছেন। তবে শীতের প্রকোপ কমলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি S বাসু দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সবুজ অরণ্যে ঘেরা অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক আসলেও এবার শীতের তীব্রতা বাড়ার কারণে আশানুরূপ পর্যটক আসছে না। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও হোটেল মোটেল ঘুরে এর সত্যতা মেলে। সাধারণত বছরের এ সময় হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ এখন আশানুরূপ পর্যটক না আসায় লোকসান আতঙ্কে আছেন তারা। পর্যটক অনুপস্থিত কারণে আমরা হোটেল মোটেল ব্যবসায়ীগুলো খুব লোকসানের মধ্যে আছে। দিকে এবং ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পর্যটক বান্দরবানে আসবেন বলে আমরা আশাবাদী। তবে শীতের তীব্রতা উপেক্ষা করেও প্রকৃতির মাঝে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, শীতের মাঝে বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকেই। পার্বত্য জেলা এলাকায় প্রচন্ড শীতের কারণে পর্যটক অনেক কম। তারপর আমরা ফ্রেন্ড মিলে ঘুরতে আসছি, জাস্ট অনেক এনজয় করতেছি। প্রথম ফ্রেন্ডের নিয়ে বেড়াতে আসলাম,
আজকে অনেক কুয়াশার কারণে কিছু পর্যটক অনেক কম আছে। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে অনেক সময় ওনারা ইনসিকিউরিটিতে ভোগেন, সেই বিষয়গুলো আমরা স্পেশাল কনসিডারেশনে রাখি। আমাদের অলওয়েজ যে মোবাইল নাম্বার আছে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটা মোটামুটি প্রত্যেকটা পর্যটন স্পটে দেওয়া আছে। কারো যদি কোনো জনের প্রবলেম হয় সেই নাম্বারে কথা বললে আমরা সাথে সাথে সেটা সমাধানের চেষ্টা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীত মৌসুমে বান্দরবানে ঘুরতে আসে প্রায় 50,000 পর্যটক। সময় সংবাদ, বান্দরবান। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে আওয়ামী লীগ সরকার। বিজয় সমাবেশে শেখ হাসিনা বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ভেড়ানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতারা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।